হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টে। তো আজকে যখন আমি খবরের চ্যানেলগুলো দেখছিলাম, সেখানে একটা খবর হঠাৎই চোখে পড়লো। সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পরের দিনই সন্দেশখালিতে যাচ্ছেন শুভেন্দু। ওকে, তো ঘটনাটা কি ব্যাপার? দেখুন, ঘটনাটা এই ব্যাপার যে বেসিক্যালি সন্দেশখালি নিয়ে তো কম জলঘোলা হয়নি। সন্দেশখালি হলো এমন একটা হট টপিক যেটা নিয়ে লোকসভা ভোটের আগে প্রচন্ড জলঘোলা করার চেষ্টা করেছে বিজেপি। তৃণমূলও সেদিকে কম যায়নি। ওকে, তৃণমূলও সেখানে চুপচাপ ছিল। সেখান থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহানের এইসব ঘটনা ঘটার পরে সেখানে আমরা দেখেছি সন্দেশখালিতে পুরো খেলা ঘুরে গিয়েছে এবং ঘুরে ফিরে দেখা যাচ্ছে তৃণমূলই কিন্তু সেখানে জিতে আসছে। ক্যান্ডিডেট সেখানে দেওয়া হয়েছিল, বেসিক্যালি মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছিল বেসিক্যালি রেখা মহাপাত্র বা পাত্র বলে কাউকে নাম। ওকে, তাকে দাঁড় করিয়েছিল। কম জল ঘোলা হয়নি, সেখানে মহিলারা অভিযোগ নিয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেছে সেইগুলো মানে সব একটাই মানে সস্তা পিয়ারের একটা কার্যকলাপ। সেখান থেকে দেখা গেছে ঘুরে ফিরে লোকজন কিন্তু আগে বুঝে গেছে এবং ঘুরে ফিরে তৃণমূলকে লোক ভোট দিয়েছে। খুব ভালো ব্যাপার। এবার সন্দেশখালিতে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরের দিনই শুভেন্দু যাচ্ছে। মানে এখান থেকে একটা প্রশ্নই আমাদের সবার সামনে উঠে আসছে। সেই কোশ্চেনটা হলো যে জীবনে যদি টপার হতে চাও তো টপারকে ফলো করো। ওকে, তবে কি হবে, তুমি টপার না হতে পারলেও টপারের কাছাকাছি মানে ফার্স্ট পজিশনে না গেলেও সেকেন্ড পজিশনে থাকতে পারবে। ওকে, অর্থাৎ এখন বিজেপির তো সেটাই অবস্থা না? শুভেন্দুও চাচ্ছে যে আমরা কি করি, কোনো পক্ষে বিজেপি দলটাকে বাঁচাই। কারণ বিজেপির মধ্যে থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যে শুভেন্দুহীন বিজেপি কিন্তু সবচেয়ে নিরাপদ বিজেপি। কারণ শুভেন্দু আসার পর থেকে শুভেন্দুর সাথে কিন্তু দলের যে বিধায়ক রয়েছে তাদের কোনো মিল মিটাপ নেই। তার উদাহরণ আমি পরে বলছি এবং তার যে বেসিক্যালি একটা প্রমাণ, সেই প্রমাণটা আমি পরে দিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত যদি আপনি লক্ষ্য করে থাকেন, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে শুভেন্দুর সাথে বিধায়কদের কোনো মিল নেই। শুভেন্দুর আন্ডারে কেউ কাজ করতে চাচ্ছে না। একটা গোষ্ঠী বানিয়ে নিয়েছে, শুভেন্দুর লবি আলাদা। এদিকে দেখছি সুকান্ত মজুমদারের লবি আলাদা। আবার দিলীপ ঘোষ তো আলাদাই ব্যক্তিত্ব, তিনি ওকে গরুর দুধের সোনা আছে সেসব ব্যক্তিত্ব। ওকে, সেখান থেকে দেখা যাচ্ছে যে শুভেন্দু কি করছে, পুরোপুরিভাবে এখন মমতা ব্যানার্জির কপি করার চেষ্টা করছে। এখন যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিক্যালি এই যে বিজেপি একটা জিনিস চালু করেছিল, সেটা হচ্ছে সদস্যতা গ্রহণ। সদস্যতা গ্রহণ যখন চালু করেছে, এবার সদস্যতা গ্রহণ চালু করার পরেই প্রত্যেক রাজ্য কিংবা প্রত্যেক রাজ্য বলছি প্রত্যেক জেলাতে, রাজ্য বেসিসে তো হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনার ঘটনা শুনে থাকেন সেটা হচ্ছে প্রত্যেক জেলাতে সদস্য গ্রহণ করা হচ্ছে। এবার বিজেপি কি দেখতে পাচ্ছে, বিজেপি দেখতে পাচ্ছে যে তারা কিন্তু 34% অর্থাৎ পাস মার্কস সেখানে কটাক্ষ করা হয়েছে। ওকে, যে একটা এক্সামে পাস করতে গেলে কমসে কম 34% দরকার কিংবা 30% দরকার। ওকে, সেখান থেকে বিজেপি 30%ও পাচ্ছে না। কেন পাচ্ছে না? দেখুন, একটা নেতৃত্ব বেসিক্যালি কেন্দ্রীয় নেতৃত্বের আন্ডারে বিজেপির যে যতগুলো পশ্চিমবঙ্গে বিধায়ক রয়েছে তাদের হচ্ছে মিটিং ডাকা হয়েছিল। বর্তমানে বিজেপির বিধায়ক রয়েছে 66 মানে 66 জন। তার মধ্যে থেকে মাত্র উপস্থিত ছিল 34 জন। বাকিরা উপস্থিতই ছিল না। অর্থাৎ তারা কিন্তু কি করেনি, সেই মিটিংটা অ্যাটেন্ডই করেনি। অর্থাৎ শুভেন্দুকে তারা পাত্তা দিচ্ছে না। কারণ এই মিটিংটা বেসিক্যালি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে করানোর কথা ছিল এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কিন্তু তাকে বেসিক্যালি প্রেশারাইজ করা হচ্ছিল। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন যে শুভেন্দুর দ্বারা হচ্ছে না। শুভেন্দু কি করতে পারছে না, দল চালাতে পারছে না, সকলকে সাথে নিয়ে খেলতে পারছে না। এর জন্য দেখা যাচ্ছে বিধায়করা এক পক্ষ থেকে তারা হচ্ছে বেসিক্যালি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। বিভিন্ন মনে করা হচ্ছে যে বিভিন্ন বিধায়ক যারা রয়েছে 30 থেকে 35 জনের কাছাকাছি, তারা হচ্ছে তৃণমূলের ক্লোজে আসার চেষ্টা করছে। ঠিক আছে? সব ঠিক আছে। এবার আমি বলছি যে বিজেপির কেন খারাপ অবস্থা? বিজেপি কেন পাস মার্কস পার করতে পারছে না এবং সব ব্লেম শুভেন্দু অধিকারীর উপর থেকেই কেন উঠে আসছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এখন বলা হচ্ছে যে হচ্ছে নিজের কোটা পূরণ করতে পারবে। অর্থাৎ যে বিজেপির যে সদস্য গ্রহণ যে কোটা রয়েছে, সেই সদস্য গ্রহণ কোটা যে পূরণ করতে পারবে, তাকে দেখা যাচ্ছে মোদি জ্যাকেট গিফট দেওয়ার কথা বলছে। হয় যেসব কার্যকর্তারা রয়েছে, যে কথাটা বলছি সেটা দেখুন। লোকসভা ইলেকশনে আমি বলছি। ওকে, আরামবাগের গোঘাটে বিজেপি ভোট পেয়েছিল 10,27,050টি এবং সেখানে সদস্য গ্রহণ কত হয়েছে বেসিক্যালি 7,920, অর্থাৎ 7,000 প্লাস তারা সদস্য বানাতে পেরেছে। অর্থাৎ তারা যাদেরকে ভোট দিয়েছিল সেই সব লোকও কিন্তু এসে বিজেপির সদস্য গ্রহণ করতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে, লুকায় লুকায় সদস্য গ্রহণ করতে পারে কিন্তু তাও করতে পারছে না। ওকে, নেক্সট জায়গায় দেখি আমরা নন্দীগ্রাম। নন্দীগ্রাম নিয়ে প্রচন্ড খেলা হয়েছিল, মমতা ব্যানার্জিকে যখন হারানো হয়েছিল, শুভেন্দুই হারিয়েছিল। নন্দীগ্রামে তারা ভোট পেয়েছিল 11 লক্ষ প্লাস। ওকে, পুরো কথাটা বলছি না, 11 লক্ষ প্লাস তারা ভোট পেয়েছিল। ওকে, এবার তাদের সেখান থেকে সদস্য কতজন হয়েছে? মাত্র বেসিক্যালি 11,766 জন তারা মাত্র সদস্য গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ 10%ও কিন্তু তারা কিন্তু কি করতে পারেনি, লোকজনকে কিন্তু বিজেপি সদস্য করতে পারেনি। অর্থাৎ পুরোপুরি কিন্তু বিজেপি কিন্তু
বেসিক্যালি যে শুভেন্দু রয়েছে, শুভেন্দুর কিন্তু বিরুদ্ধে কাজকর্ম করছে। ওকে? শুভেন্দুর কথা মতো চলছে না। এবার কুচবিহারে দেখি। কুচবিহার শীতল কুচবিহার এমন একটা জায়গা যেটা বিজেপির থেকে কিন্তু তৃণমূল ছিনিয়ে নিচ্ছে। ওকে? কুচবিহারের শীতলকুচিতে আমরা যদি দেখতে পাই, সেখানে কিন্তু ভোট পেয়েছে বেসিক্যালি ১১,০০,০০০ প্লাস। ওকে? ১১,০০,০০০ বিজেপি ভোট পেয়েছে। ১১,৩৩,৭৬টি। সেখান থেকে সদস্য কতজন বানাতে পেরেছে? সদস্য বানাতে পেরেছে বেসিক্যালি ৬,৪১২টি মাত্র। মাত্র ৬,০০০ মানে এক জায়গাতেও দেখতে পেলাম না যে ১০,০০০ সদস্য পার করতে পেরেছে তারা। অর্থাৎ তারা মানে কি মানে পুরোপুরিভাবে কিন্তু 10% এর নিচে 10 থেকে 8 থেকে 10% এর কাছাকাছি সদস্য বানাতে পারছেন। দার্জিলিং, এবার দার্জিলিং যেহেতু দার্জিলিং একটা খুব হট জায়গা সেখানে হচ্ছে বেসিক্যালি লোকসভায় রাজু বিস্তার এত পরিমাণ ভোট নিয়ে আসছে। ওকে? সেখানে আমরা দেখেছি তৃণমূলের ক্যান্ডিডেটও ভালো ভোট পেয়েছে। ৫,০০,০০০ কাছাকাছি ভোট পেয়েছে। সেখানে আমরা দেখেছি রাজু বিস্তার সেখানে ৭,০০,০০০ কাছাকাছি ভোট পেয়েছে। ওকে? আমি যদি যতটা সঠিক ততটাই বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা বলে দিবেন। ওকে? সেখান থেকে দাঁড়িয়ে দার্জিলিং এ হ্যাঁ, তারা ভোট পেয়েছিল বেসিক্যালি প্রাপ্ত ভোট বেসিক্যালি এখানে একটু প্রবলেম রয়েছে। একটু জিনিস ইয়ে ওকে? দার্জিলিং এ তারা জিতেছে বেসিক্যালি ভোটে হয়তো জিতেছে ৮৭,২৫২ টি ভোটে হয়তো জিতেছে। কিন্তু এখানে কিছু মানে হচ্ছে ডেটার কিন্তু গড়বড় রয়েছে। কিন্তু সদস্য সংখ্যা এখনো পর্যন্ত দার্জিলিং এ সদস্য সংখ্যা হয়েছে ৬,০০০ জন। মাত্র ৬,০০০। যেখানে ৫,০০,০০০ ৭,০০,০০০ ভোটে কিন্তু জিতে আসছে রাজু বিস্তার। সেখান থেকে মাত্র বিজেপির সদস্য হয়েছে মাত্র ৬,০৪১ জন। বাহ! এবার জলপাইগুড়ি দেখি জলপাইগুড়ির নাগরাকাটাতে প্রাপ্ত বেসিক্যালি সদস্য সংখ্যা হয়েছে মোটে ৩,০০০। অর্থাৎ যে উত্তরবঙ্গ যেটা রয়েছে বেসিক্যালি দার্জিলিং, জলপাইগুড়ি ওকে এইসব জায়গা কুচবিহার এইসব জায়গাগুলোতে কিন্তু পুরোপুরিভাবে বিজেপি ফ্লপ দাঁড়িয়েছে। ওকে? তারপরে আরামবাগ, খানাকুটে এইসব জায়গাগুলোতে পুরোপুরি ১২,০০০ ১৩,০০০ কাছাকাছি কিন্তু সদস্য সংখ্যা তুলতে পেরেছে। অর্থাৎ যারা বিজেপিকে ভোট দিচ্ছে পুরোপুরিভাবে তারাও কিন্তু পুরোপুরিভাবে এসে কিন্তু বিজেপির সদস্য হতে পারছে না। এবার সদস্য হতে পারছে না, কেন হতে পারছে না, কি কারণে হতে পারছে না সেটা তো তারাই বলতে পারবে। আমরা তো বলতে পারব না। বাট এটাই একটা প্রবলেম যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি ওকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে এই যে ডেটাটা আসছে যে ২০২৬ এ যে ভোট হবে, তার আগে যদি এত বিজেপির বিধায়করা যদি পুরোপুরিভাবে দল চেঞ্জ করে তৃণমূলে প্রবেশ করে, এবার তৃণমূল কতজনকে নিবে সেটাও একটা বিষয় রয়েছে। ওকে? তো সেখান থেকে দেখা যাবে যে বিজেপি কিন্তু সার্ভ হচ্ছে। এর জন্য আমি ১ম এ বলেছি যে টপারকে যদি ফলো করা হয়, টপ না করতে পারলেও 2nd পজিশনে কিন্তু আসা যেতে পারে। এবার 2nd পজিশনে আসার কেন আমি কথা বলছি? কারণ 2nd পজিশনে আসার সবচেয়ে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে সিপিএম। ওকে? মেইন প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি এখনো আমি মনে করি যে মমতা ব্যানার্জি বিজেপিকে যতটা মানে লাইটলি ভাবে নেয় ততটা কিন্তু সিপিএম কে লাইটলি ভাবে নিতে পারে না। হ্যাঁ, মানছি সিপিএম এর পুরোপুরিভাবে 0-0 রয়েছে। ওকে? ডবল মিষ্টি রয়েছে তাদের। লোকসভাতেও 0 রয়েছে, বিধানসভাতেও 0 রয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু একটা জিনিস পুরোপুরিভাবে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সিপিএম কিন্তু আগেও থেকে এসেছে। মানুষের মনে কিন্তু সিপিএম রয়েছে। কারণ সিপিএম থেকে যারা বেরিয়ে এসেছিল, তারা কিছু লোক তৃণমূলে প্রবেশ করেছিল, কিছু লোক বেরিয়ে কিন্তু সিপিএম থেকে বেরিয়ে বিজেপিতে প্রবেশ করেছে। ওকে? আর বিজেপিতে আমরা দেখতে পেয়েছি ইয়ং জেনারেশন খুব বেশি নেই সব বয়স্ক লোককে রাখা হয়েছে। সিপিএম এ কিন্তু সেটা করা হয়নি। সিপিএম এ কিন্তু তারা কিন্তু ইয়ং জেনারেশনকে চান্স দিয়েছে। এবার ঘুরে ফিরে ওই একটাই কথা আসছে ঘুরে ফিরে। সেটা হচ্ছে বিজেপি কতদূর নিজেকে সামলাতে পারবে। এবং শুভেন্দুর মানে বেসিক্যালি বেসিক্যালি যে আমাদের যে শুভেন্দু অধিকারী রয়েছে, ওকে নামটাও ভুলে যাচ্ছি আমি। ওকে? কিছুদিন পরে হয়তো তার নামও ভুলে যাবে জনগণ। এটাই আমার মনে হচ্ছে যেটা। যে শুভেন্দু যদি বিজেপি থেকে বিতাড়িত হয় তবে সে কোথায় গিয়ে দাঁড়াবে? ওকে? তিনি কি শুধুমাত্র বিজনেসম্যান হয়েই দাঁড়াবে? এগোতে পারবে? কারণ শুভেন্দুর মুখের মধ্যে এখন দেখা যাচ্ছে যে হিন্দুত্বের একটা ছবি রয়েছে। এবং কিছুদিন আগে তিনি ট্রোলও হয়েছে এবং ট্রোলের মধ্যে আমরা দেখতে পেরেছি সেখানে শুভেন্দু অধিকারীকে প্রচন্ড পরিমাণে ট্রোল করা হয়েছে এবং ওই যে গোমাংস নিয়ে বেসিক্যালি বিফ নিয়ে ওকে বিফ পার্টি নিয়ে তো কেউ একজন ট্রোল করেছে আমি তার নাম জানি না। কিন্তু সেই ট্রোলটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। যেটা হচ্ছে শুভেন্দুর ইমেজকে কিন্তু খারাপ করার চেষ্টা করেছে। আর এখন বলা হচ্ছে যে সকলেই মনে করে নিয়েছে শুভেন্দু অধিকারী একজন মানে মানে বিগ লেভেলের একজন নেতা নয়। তিনি শুধুমাত্র কাঁথি তমলুক এইসব অঞ্চলগুলো মেদিনীপুর যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলগুলোতে তার একটু বলবালা বেশি রয়েছে। তিনি হতে পারে তিনি বিরোধী দলনেতা হতে পারে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি পুরোপুরিভাবে যে একজন পাকা রাজনীতিবিদ কিন্তু হতে পারেনি। আর শুভেন্দু ব্যানার্জি বলছি বেসিক্যালি ওকে মমতা ব্যানার্জির সাথে থেকে শুভেন্দু ব্যানার্জি হয়ে গেছে। ওকে। এখন বলছি যে শুভেন্দু অধিকারীর সাথে কে রয়েছে? সেটা শঙ্কর ঘোষ রয়েছে। কারণ আমরা তো বুঝতে পেরেছি সুকান্ত মজুমদারের সাথে একটা খেলা রয়েছে। ওকে সুকান্ত মজুমদারের সাথে খেলা এইজন্য রয়েছে সুকান্ত মজুমদার কিন্তু বেসিক্যালি
কেন্দ্রের এজেন্ট। কারণ তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী থাকার কারণে কিন্তু তাকে কিন্তু বেসিক্যালি কেন্দ্রের এজেন্ট হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। এবং পশ্চিমবঙ্গে পাঠিয়ে কিন্তু দেখা হচ্ছে যে শুভেন্দু এখানে কি কাজ করছে এবং বাকিদের সাথে কিরকম চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা চলছে এবং বাইরের দল থেকে যারা এসেছে তারা কতটা পরিমাণ পজিশনে রয়েছে। ওকে? এখনো মনে করা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী হয়তো বিজেপিতে যোগদান করবে। কারণ আমি জানি না এটা বিষয়টা। আমরা আগেও দেখেছি যে শঙ্কর ঘোষ যিনি হচ্ছে বেসিক্যালি শিলিগুড়ির কোনো বড় পদে ছিল কোন মেয়র হিসেবে বা অন্য কোনো পদে ছিল। তিনি কিন্তু সেখান থেকে কিন্তু কনভার্ট হয়ে কিন্তু কি হয়েছে বিজেপিতে যোগদান করেছিলেন এবং জিতেও রয়েছে। এখন বর্তমানে তিনি বিধায়ক রয়েছে। ওকে? এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখব এবং আমরা দেখব যে উত্তরবঙ্গের জায়গাগুলোতে কি, কি খেলা চলছে বিধানসভা ইলেকশন গুলোতে, কি খেলা চলবে ২০২৬ এ কিভাবে বিজেপি হচ্ছে নিজের ফিল্ডিং সেট করবে কিংবা তৃণমূল কিভাবে ফিল্ডিং সেট করবে। উত্তরবঙ্গ কি এবার বিজেপির হাতে থাকবে না উত্তরবঙ্গ বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে আমরা সকলে জানি। ঠিক আছে? আজকে এতটুকু করব। আমাদের আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এত বড় ভিডিও আমি বানানোর চেষ্টা করি না। কিন্তু বানাতে হলো। ভবিষ্যতে দেখা যাবে কি হবে না হবে। কিন্তু এখন পর্যন্ত আমি এটাই বলতে পারি যে বিজেপির অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে। তার চেয়েও বড় অবস্থা খারাপ রয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি করবে না করবে সেটার একটা বিষয় রয়েছে। কারণ শুভেন্দুর দলের লোকই চায় না শুভেন্দু কিন্তু পুরোপুরিভাবে বিজেপি দলটাকে নেতৃত্ব দিক। এবং কেন্দ্র এজেন্টও বুঝে গিয়েছে বেসিক্যালি কেন্দ্রতে যারা রয়েছে সেটা হচ্ছে অমিত শাহ বলুন কিংবা আপনি নরেন্দ্র মোদী বলুন কিংবা যারা রয়েছে কেন্দ্রের মধ্যে তারা কিন্তু প্রত্যেকে বুঝে গিয়েছে যে শুভেন্দু অধিকারীর আন্ডারে যদি আমরা ভোটে লড়ে থাকি সেক্ষেত্রে কিন্তু জিতা যাবে না। কারণ শুভেন্দু কিন্তু একদম মমতা ব্যানার্জির সেম টু সেম অপোজিট ফেস হয়ে উঠতে এখনো পারেনি। ভবিষ্যতে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরা আপনাদের এটাই বলব যে আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, আমাদের চ্যানেলকে দেখতে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করতে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।